আচ্ছা, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বেদিক সিভিলাইজেশন পার্ট 2। আগের ক্লাসে আমরা আর্যদের অরিজিনটা পড়েছিলাম এবং বেদিক সিভিলাইজেশনকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, একটা ঋগ্বেদিক পিরিয়ড, একটা ল্যাটার বেদিক পিরিয়ড, এবং দুটোর তুলনামূলক আলোচনা করেছিলাম যে এই সময় পলিটিক্যাল কন্ডিশন কেমন ছিল, এই সময় ইকোনমিক লাইফ কেমন ছিল, বা এই সময় তোমার সোশ্যাল লাইফ বা রিলিজিয়াস লাইফ কেমন ছিল, তার একটা তুলনামূলক আলোচনা করেছিলাম। এবং এইগুলো থেকে সাব টপিক হিসাবে আমরা প্রথম যে টপিকটা পড়েছিলাম রিলিজিয়াস কনটেক্সটে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ঋগ্বেদিক গড এবং সেই গডদের নাম কি, তারা কিসের জন্য ফেমাস এবং তাদের অন্য কোনো রিলেটেড ইনফরমেশন রয়েছে কিনা সেটাকে আমরা দেখে নিয়েছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাসেম্বলি। আচ্ছা, অ্যাসেম্বলিটা কোথা থেকে পাচ্ছি আমরা? আগের ক্লাসে আমরা যখন পড়েছিলাম যে এদের পলিটিক্যাল কন্ডিশন, তো পলিটিক্যাল কন্ডিশনে আমরা বলেছিলাম যে পাঁচটা ট্রাইবাল অ্যাসেম্বলিজ থাকে, সেটা হচ্ছে বিদত, সভা, সমিতি, গণ এবং পরিষদ। এই পাঁচটা ট্রাইবাল অ্যাসেম্বলি কি কাজ করছে, কিভাবে রাজাকে সাহায্য করছে, সেটা আমরা একটু দেখে নেব। তো সেই জন্য আমরা এখানে সাজিয়েছি বিদত, সভা, সমিতি, গণ এবং পরিষদ। তো গণ এবং পরিষদ ইম্পর্টেন্ট নয় বলে এখান থেকে আমরা কোনো ইনফরমেশন পড়বো না। বাট আমরা যদি এখানে দেখি যে মেইনলি বিদত যেটা, সেটা হচ্ছে আর্লিয়েস্ট অ্যাসেম্বলি। কারণ আমরা যদি ক্রমটা দেখি তাহলে দেখতে পাচ্ছি বিদত, সভা, সমিতি, গণ এবং পরিষদ। তাহলে বিদত হচ্ছে আর্লিয়েস্ট অ্যাসেম্বলি। ক্লিয়ার? নেক্সট বলছে পারপাস কি। বিদতের পারপাস হচ্ছে, দেখো, সেকুলার, রিলিজিয়াস অ্যান্ড মিলিটারি। মানে আলটিমেটলি আমার সিস্টেমটাকে, আমার অ্যাসেম্বলি বা আমার টোটাল রাজ্যটাকে একটা সেকুলার কান্ট্রি বা সেকুলার রাজ্য বলে দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে বিদতের। মানে সমস্ত ধর্ম যেন সমান গুরুত্ব পায়। ঠিক আছে? সেই কনটেক্সটে সেকুলার মানে তার সঙ্গে রিলিজিয়াস অ্যাফেয়ার সেটাও এর সঙ্গে যুক্ত থাকবে। অ্যান্ড ফাইনালি মিলিটারি দৃষ্টিকোণ থেকেও এরা কিন্তু খুব অ্যাক্টিভ। মানে আর্মির ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, তাদের হাতে পাওয়ার কেমন থাকবে, সবটাই কিন্তু বিদতরা দেখতো। বাট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এটা যে আমাদের যে পাঁচটা ট্রাইবাল অ্যাসেম্বলি ছিল তার মধ্যে ইম্পর্টেন্ট ট্রাইবাল অ্যাসেম্বলি কোনটা? অ্যান্সার হচ্ছে বিদত। সভা যদি দেখা যায় তো সভা হচ্ছে, দেখো, এদের কাছে মেইনলি জুডিশিয়াল পাওয়ারটা থাকে। মানে আমাদের যেমন সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট, আমরা যেমন সভা সমিতি বসাই না, তো সেখানে মেইনলি কারা থাকে? এল্ডারলি পার্সনরা থাকে। বোঝাই যাচ্ছে? দেখো, জাস্টিস দেয় কারা? বয়স্ক লোকরাই তো জাস্টিস দেয়। পানিশমেন্ট কারা দেয়? বয়স্ক লোকরা। তো মাথায় রাখবে, সবাটা এল্ডারলি পার্সনরা অংশগ্রহণ করে এবং এদের হাতেই কি থাকে? জুডিশিয়াল পাওয়ার। যদি কেউ কোনো অপরাধ করে থাকে তাহলে জুডিশিয়াল পাওয়ারটা কিন্তু তারাই দিয়ে থাকে। আচ্ছা, এর পারপাস কি? দেখো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখা। সম্ভবত কার সঙ্গে সম্পর্ক কেমন থাকবে, রাজার কার সঙ্গে চুক্তি করতে হবে, এল্ডারলি যে পার্সনগুলো রয়েছে তারাই ভালো বুঝতে পারবে। তো তাদের কাজ হচ্ছে রাজার পলিটিক্যাল দৃষ্টিকোণটাকে দেখা। নেক্সট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এ তো রয়েছে এই জুডিশিয়াল পাওয়ার, মানে জুডিশিয়ারিরা তাদের হাতে রয়েছে এবং অ্যাডমিনিস্ট্রেশনটাও তাদের হাতে থাকবে। সম্ভবত কেউ মন্ত্রী হবে, কেউ হয়তো রাজার উপদেষ্টা হবে। পুরো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবার কনটেক্সটে আর একটা জিনিস লিখে রাখো, যেটা ইউপিএসসিতে এসেছিল কোশ্চেনটা, সেখান থেকে আমরা এই কোশ্চেনটা নিয়েছি। সেটা হচ্ছে, লেখো 4 নাম্বার পয়েন্ট দিয়ে, যে ইট ইজ অলসো কল্ড ইট ইজ অলসো কল্ড ইট ইজ অলসো কল্ড নারিষ্ঠ, NARISHTA। দিস ইজ অলসো কল্ড নারিষ্ঠ। তো পরীক্ষা একবার কোশ্চেন দিয়েছিল যে এই পাঁচটা ট্রাইবাল অ্যাসেম্বলির মধ্যে কোনটাকে আমরা নারিষ্ঠ বলি। কেন? এই নারিষ্ঠ কথাটার অর্থ কি? এই নারিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে আর রেজলিউশন আর রেজলিউশন আর রেজলিউশন দ্যাট কান্ট বি ব্রোকেন, দ্যাট কান্ট বি ব্রোকেন। মানে নারিষ্ঠ কথাটার অর্থ হচ্ছে যেমন একটা রুল যেটাকে কখনো ব্রেক করা যায় না, এমন একটা রেগুলেশন যেটাকে কখনো ব্রেক করা যায় না। সম্ভবত জুডিশিয়াল পাওয়ার, এরা যেটা বলবে সেটা তোমাকে শুনতে হবে, সেই জন্য এটাকেই নারিষ্ঠ বলা হচ্ছে। সমিতি, দেখো সমিতির হাতে কি থাকে? বেসিক্যালি সমিতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি মনে করতে পারো যে এরা হচ্ছে মেইনলি গণতন্ত্র ব্যাপারটাকে হোল্ড করে রেখেছে। সেই জন্য এরা কি করে, কে রাজা হবে, এই সাম্রাজ্যের রাজা কে হবে, সেটাকে কিন্তু পুরো এই সমিতি দেখভাল করে। মানে রাজার ইলেকশনটা সমিতির দ্বারাই হয়ে থাকে। তো লিখে রাখো
ও না, লেখাই আছে ইলেকশন অফ কিং, ঠিকই আছে, আর পয়েন্ট দরকার নেই। আর এখানে দেখো বেসিক্যালি এটা একটা ডেমোক্রেটিক ইউনিট, বললাম না গণতন্ত্রটাকে ধরে রেখেছে, যেখানে অল টাইপস অফ পিপল ইনক্লুডিং ফিমেল, মেল ফিমেল সবাই এখানে অংশগ্রহণ করতে পারে, এবং প্রত্যেকেরই ভোটাভুটিতে আলটিমেটলি রাজার ইলেকশন হয়ে থাকে, ঠিক আছে। এবং এরা এখানেও একটা মিলিটারি ইউনিট থাকে অ্যাকর্ডিং টু দ্য অথর্ববেদ, মানে বেসিক্যালি মিলিটারি পার্টটা কারা হোল্ড করে, কারা দেখভাল করে, বিদত, কিন্তু অথর্ববেদেও এই সেগমেন্টটাকে মিলিটারি ইউনিটের সঙ্গে তুলনা করেছে, এখানেও একটা মিলিটারি ইউনিট রয়েছে, সেই জন্য তার রেফারেন্স দেওয়া হয়েছে। বাট এখানে এরাই যে মেইনলি মিলিটারির হেড এরা, তো সেটা হচ্ছে সর্বজনবিদিত বা এটা মোস্ট অ্যাকসেপ্টেড। বাট এখানেও বলা হয়েছে মিলিটারি ইউনিট হয়তো এখান থেকে একটা তৈরি করা হয়, সেটা অথর্ববেদের রেফারেন্স থেকে আমরা পাচ্ছি। ক্লিয়ার? তাহলে এই পুরো ব্যাপারটা তোমাকে পড়তে হচ্ছে। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি আমরা কিছু ওল্ড নেম অ্যান্ড নিউ নেম অফ দ্য রিভার। আচ্ছা, এই যে আমরা এই আর্য মানেই শুরুই হচ্ছে পঞ্চনদ দিয়ে, 5টা নদী। তো আর্য যে সিভিলাইজেশন বা বৈদিক যে সিভিলাইজেশন, সেটা কিন্তু বিভিন্ন নদীর পাশে গড়ে উঠেছে। তো এই নদীগুলোর বর্তমান নাম কি? যেমন আমরা একে বলি চেনাব, কাউকে বলি রাভি, কাউকে বলি ঝেলাম, কাউকে বলি ঘরঘরা বা ঘাঘর, কাউকে বলি সরস্বতী বা সরস্বতী, কাউকে বলি আমরা ইন্দাস, কাউকে বলি বিয়াস। বেসিক্যালি দেখো সিন্ধু নদ এবং তার যে পঞ্চনদ, সেটা কি? ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস অ্যান্ড সুতলেজ। সুতলেজ এটা হচ্ছে ইন্দাস। তাহলে ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, জেসি আর বিএস, তাই তো? তো এই যে পঞ্চনদ, এগুলোর কি নাম ছিল আগে? তো দেখো সেটাই বলা হয়েছে, বহুবার পরীক্ষায় মানে মেলাতে দেয় যে কোন রিভারের কি নাম। যেমন আকশিনী, আকশিনী এই রিভারটার বর্তমান নাম হচ্ছে চেনাব। তাহলে চেনাবকে আগে আমরা কি নামে ডাকতাম? আকশিনী। দেখো পুরুষিনী, রাভি, এই যে আমরা বললাম না ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সুতলেজ, তাই না? তাহলে আলটিমেটলি এটা কি তোমার, এটা হচ্ছে তোমার পুরুষিনী রিভারটার বর্তমান নাম হচ্ছে রাভি। দেখো ঝেলাম, ঝেলামের আগের নাম কি ছিল? বিতস্তা। ঝেলামের আগের নাম ছিল বিতস্তা। দেখো বিয়াস, এর আগের নাম কি ছিল? বিপাশা, বিপাশা। আর আরেকটা বাকি কেন রাখবে? সুতলেজ এখানে লেখা নেই, তো সুতলেজটা লিখে নাও। সুতলেজ, সুতলেজের আগের নাম ছিল শতুদারি, SUTUDARI, সাতুদারি। সুতলেজ এর আগের নাম ছিল সাতুদারি। তাহলে আমরা পেয়ে গেলাম কি এখানে? আমরা কিন্তু পেয়ে গেলাম পঞ্চনদের প্রিভিয়াস নাম। এছাড়া আমাদের কি রয়েছে দেখো, যেটা ঘাঘর, GHAGGAR, ঘাঘর, এটাও তোমার দৃশ্যবতী। আর দেখো সরস্বতী, এর নামটা কিন্তু পুরো মিল আছে, সরস্বতী, সরস্বতী। ইন্দাস আর সিন্ধু তো আমরা সবাই জানি। তো এইগুলো তোমাকে পড়তে হবে। দেখো বেসিক্যালি এগুলো তুমি পারবে, পারবে না বলো এগুলো? সেটা হচ্ছে সরস্বতী, সরস্বতী, সিন্ধু, ইন্দাস, বিপাশা, বিস, শতদারি, সুতলেজ। দেখো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা নাম মিল রয়েছে, কিন্তু মিল নেই এই 4টে রিভারের। আর এই 4টেই সব থেকে বেশি পরীক্ষায় কোশ্চেন দেয়, কারণ এগুলো তো তোমরা পারবে, নামের সঙ্গে নামের মিল রয়েছে তাই। তো এই 4টে মনে রাখার জন্য আমরা একটা শর্ট ফর্ম ইউজ করবো, সেটা হচ্ছে এসিতে, এসিতে পুরো ভিজে গেলেন, ভিজে গেলেন, গেলেন ডিজি স্যার, ডিজি স্যার। মানে হয় না এসি দিয়ে মাঝে মাঝে জল পড়ে, তো থানার যিনি ডিজি, তিনি এসির জলে পুরো ভিজে গেছেন, এটা হচ্ছে আমার শর্ট ফর্ম। দেখো এই এ ফর অক্ষিনী, এ ফর অক্ষিনী, সি ফর চেনাব, সি ফর চেনাব। তাহলে চেনাবের আগের নাম হচ্ছে অক্ষিনী। পুরো, এই পি ফর পুরুষিনী, পুরুষিনী, PURUSHINI, পুরুষিনী। আর ও ফর রাভি, রাভি, রাভি। ভিজে, VI ফর ভিতস্তা, VITASTA। আর যেই মানে ঝেলাম, ঝেলাম। তাহলে এসিতে পুরো ভিজে গেলেন থানার ডিজি স্যার, দৃশ্যবতী, DRISHAVATI, দৃশ্যবতী। আর জি ফর ঘাঘর, ঘাঘর। এই তো,
তাহলে আমার যে চারটে মনে থাকে না সেই চারটে আমরা শর্ট ফর্ম দিয়ে মনে রাখছি। দেখো সেই শর্ট ফর্ম অনুযায়ী সাজানো হয়েছে। এসিতে পুরো ভিজে গেলেন ডিজি স্যার। তো এটা মাথায় রাখবে, এই লাইনটা মনে রাখলে আমার হয়ে যাচ্ছে ইজিলি। আচ্ছা, যদি আমরা আরো দু একটা রিভারের নাম আর ওল্ড নেম নিউ নেম লিখি, তাহলে আরেকটা রিভারের নাম লিখতে পারো তুমি। এটা মুছে দিচ্ছি, লেখো গোমাল বা গুমাল, GUMAL, এটা হচ্ছে গোমতি। গোমাল হচ্ছে গোমটি। ক্লিয়ার? দেখো এবার আবার কি করা হয়েছে, কিছু অডস, সেটা কতবার ঋগ্বেদ এখানে ইউজ করা হয়েছে, ওয়ার্ডস এবং কতবার ইউজ করা হয়েছে। দেখো ওমটা 128 বার ইউজ করা হয়েছে। অ্যাকচুয়ালি তুমি যদি ঋগ্বেদে দেখো, ঋগ্বেদে কতগুলো হায়াম আছে জানো? কতগুলো শ্লোক আছে ঋগ্বেদে? 1028টা শ্লোক আছে। আর প্রত্যেকটা শ্লোক শুরু হচ্ছে ওম ওম দিয়ে। তাহলে প্রত্যেকটা শ্লোকের প্রথম ওয়ার্ডই হচ্ছে ওম। তাহলে প্রত্যেকটা শ্লোকে একবার করে ওম ইউজ করার জন্য 1028 বার ওম অর্থটা ঋগ্বেদে ইউজ হচ্ছে। জন কথাটা কতবার ইউজ হয়েছে? 275 বার, WBCS মেন্সের কোশ্চেন। বিদত কথাটা কতবার ইউজ হয়েছে? গাউ কথাটা কতবার ইউজ হয়েছে? 176 আর 122। দেখো ব্রাহ্মণ এইটা কতবার ইউজ হয়েছে? 14 বার। ক্ষত্রিয় এটাও WBCS বা UPSCর কোশ্চেন, 9 বার ইউজ হয়েছে। পরীক্ষায় কোশ্চেন দিয়েছে তোমার সমুদ্র, এটা কতবার ইউজ হয়েছে? 1 বার। তাছাড়া সভা 8 বার, সমিতি 6 বার, দেখো বৈশ্য 1 বার, শূদ্র 1 বার, আর হচ্ছে গঙ্গা 1 বার। তো এটা কতবার কোন ওয়ার্ড ইউজ হয়েছে তার একটা লিস্ট আমরা করে দিয়েছি। এর মধ্যে যদি তুমি ইম্পর্টেন্ট দেখতে চাও কোনটা কোনটা পড়বে, ওম, জন, বিদত, তোমার ক্ষত্রিয়, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, মানে 4টে জাতি, এটা পড়বে। সমুদ্র এটা পড়ে নিও, বাকিগুলো পারলে পড়বে, না পারলে তো অ্যাটলিস্ট কিছু করার নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি, ঠিক আছে, তার মিনিং কি। দেখো মেইনলি আমি যদি চলে যাই, গ্রামনি হচ্ছে যিনি গ্রামের হেড, তাহলে চিফ অফ দ্য ভিলেজ। ভিস কাকে বলা হয়? ভিস হচ্ছে অ্যাগ্রিগেট অফ ভিলেজ, মোটামুটি 20টা ভিলেজ নিয়ে, 20টার কাছাকাছি ভিলেজ নিয়ে একটা ভিস তৈরি হয়। তো এই ভিসের হেডকে বলা হয় বিশ্বপতি। এই ভিসের হেডকে আমরা কি বলি? বিশ্বপতি। ক্লিয়ার? তাহলে কি বললাম? 20টা ভিলেজ নিয়ে হয় ভিস, আর এই ভিসের হেডকে বলা হয় বিশ্বপতি। আচ্ছা, এটা হচ্ছে থ্রাইভ হয়ে গেছে, জন হচ্ছে তোমার ট্রাইব মানে উপজাতি। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো সেটা কতবার ইউজ হয়েছে? জনটা 275 বার ইউজ হয়েছে, ট্রাইব এই ওয়ার্ডটা। পানি মানে হচ্ছে ট্রেডার্স। দেখো এটা মনে রাখা যায় যে ট্রেডার্স যারা ব্যবসা করে তারা কি আগে সমুদ্র পথে যাত্রা করত, তাই সেখান থেকে কিন্তু নামটা এসছে পানি। বালি আমরা আগেই পড়েছি, বালি হচ্ছে এক ধরনের ট্যাক্স, বালি, ভাগ, শুল্ক, এগুলো এক ধরনের ট্যাক্স। নিষ্কমনা আমরা আগেই পড়েছি, এক ধরনের কারেন্সি। দেখো সভা এবং সমিতি আমরা আগেই পড়েছি যে ট্রাইবাল অ্যাসেম্বলিজ। দেখো শতনিত্র হচ্ছে একটা বোট যেটা 100 জন বোটম্যান ড্রাইভেন করে নিয়ে যাচ্ছে, মানে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে 100 জন বোটম্যান যুক্ত নৌকাকে আমরা বলি শত মানে 100, আর নেত্র মানে হচ্ছে নৌকা। ঠিক? পুর হচ্ছে ফোর্ট, সেই জন্য তোমরা এটাও আগে পড়েছো, ইন্দ্রকে আমরা কি বলি? পুরন্দর মানে ডেস্ট্রয়ার অফ ফোর্ট। ইন্দ্রের নাম পড়েছো না, পুরন্দর। দেখো গোত্র কথাটার অর্থ হচ্ছে কিনশিপ। বলে না তুমি কোন গোত্রের অন্তর্গত? আমি কাশ্যপ গোত্র, আমি এই গোত্র সেই গোত্র বলা হয় না? তাহলে গোত্র কথার অর্থ হচ্ছে কিনশিপ। গোপা কথার অর্থ হচ্ছে ট্রাইবাল কিং, যিনি ট্রাইবালদের হেড তাকে আমরা বলি গোপা। অঘ্ন আগেই পড়েছো, অগ্ন হচ্ছে গরুর নাম, ঠিক আছে, গরুকে আমরা বলতাম অঘ্ন। আর এই গরু নিয়ে যে যুদ্ধ তাকে আমরা বলেছিলাম গাভিষ্টি।
গাভিষ্ঠীর অ্যাকচুয়াল মিনিং কি? ইন সার্চ অফ কাউ, মানে যার হাতে প্রচুর গরু রয়েছে তাকে আমরা অ্যাটাক করতাম তার কাছ থেকে কাউ ছিনিয়ে নেওয়ার জন্য। অয়স কথার অর্থ কি? কপার। আর কৃষ্ণ অয়স কথার অর্থ হচ্ছে আয়রন। কৃষ্ণ অয়স কথার অর্থ হচ্ছে আয়রন, একটু মাথায় রাখবেন, ঠিক আছে? এই ওয়ার্ডগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিয়ে থাকে। আচ্ছা দেখো, এই যে পোর্শনটা যেখানে আমরা এবার বৈদিক লিটারেচারের মধ্যে ঢুকছি, এই যে পয়েন্টটা, এটা না এখন আর অনেক অংশে অপ্রাসঙ্গিক হয়ে গেছে, ঠিক আছে? এটাকে আমরা একটু নতুন করে সাজিয়েছি, ঠিক আছে? এই জিনিসটা কি ছোটবেলায় আমরা হয়তো পড়েছি যে বেদের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, আর এই 4টে ভাগকে, প্রত্যেকটা ভাগকে আমরা আবার 4 ভাগে ভাগ করি, কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। তাহলে কি বললাম? ঋগ বেদের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, প্রত্যেকটা ভাগের আবার 4টে করে ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। না, হায়ার হিস্ট্রিতে এই ভাগটা ফলো করা হয় না। তো চলো আমরা একটু দেখে নিই, এটাকে আমরা পরে আসছি। আমরা একটা কাজ করি, আমরা পুরো বৈদিক সিভিলাইজেশন এর বৈদিক লিটারেচার পার্টটাকে একটু ডিটেলে দেখার চেষ্টা করি। তো হেডিং করো, একটু লিখতে হবে পুরো জিনিসটা, লেখো বৈদিক লিটারেচার, বৈদিক লিটারেচার, বৈদিক লিটারেচার। আচ্ছা, বৈদিক লিটারেচারকে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি শ্রুতি, SRUTI, একটাকে আমরা বলি স্মৃতি, SMRITI। তাহলে একটাকে আমরা কি বলি? শ্রুতি, আর একটাকে বলি স্মৃতি বা স্মৃতি, SMURITI। একটা হচ্ছে স্মৃতি আর একটা হচ্ছে স্মৃতি, একই ব্যাপার। স্মৃতি বা স্মৃতি, আর এটা হচ্ছে শ্রুতি। শ্রুতি, এই শ্রুতি পার্টটার মধ্যে কি রয়েছে? শ্রুতি পার্টটার মধ্যে রয়েছে মেইনলি দ্য বেদা, মানে বেদ ব্যাপারটা শ্রুতি পার্টের মধ্যে রয়েছে। বৈদিক লিটারেচার মানে ওই টাইম ফ্রেমে যত লেখালেখি হয়েছে তাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা শ্রুতি আর একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি পার্টটার মধ্যে রয়েছে বেদা, ঠিক আছে? আচ্ছা, এই বেদকে আমরা আবার দুটো ভাগে ভাগ করতে পারি, কি কি? একটাকে বলছি আমরা সংহিতা, SAMHITA, সংহিতা। আর এটাকে আমরা বলি ব্রাহ্মণস, একটাকে আমরা বলি সংহিতা আর এটাকে বলি আমরা ব্রাহ্মণস, ঠিক আছে? একটা সংহিতা আর এটা কি ব্রাহ্মণ। ওটা কিন্তু আমরা পড়লাম না, আমরা কি বলেছিলাম আগে? বেদকে 4টে ভাগে ভাগ করা হয়, ঋগ, সাম, যজু, অথর্ব। না, ওই ভাগ নেই এখন আর। হায়ার হিস্ট্রিতে আমরা এরকম ভাবে ভাগ করি, বেদকে দুটো ভাগে ভাগ করা, একটা সংহিতা, একটা ব্রাহ্মণ। এই সংহিতার মধ্যে কি রয়েছে? সংহিতার মধ্যে রয়েছে কোর টেক্সট। আর ব্রাহ্মণে কি রয়েছে? ব্রাহ্মণে রয়েছে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন অফ 4 বেদাস, 4টে বেদের এক্সপ্লেনেশন। আচ্ছা, এই কোর টেক্সটের মধ্যে রয়েছে মেইনলি 4টে বেদ, কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ অ্যান্ড অথর্ববেদ। তাই তাহলে ঋক, সাম, যজু অ্যান্ড অথর্ব, এই 4টে ভাগ রয়েছে কোথায়? এই সংহিতার মধ্যে। এবং এই 4টে ভাগেরই এক্সপ্লেনেশন পাচ্ছি আমরা কোথায়? ব্রাহ্মণসে। আচ্ছা, এই এক্সপ্লেনেশনকে আমরা দুটো ভাগে ব্যাখ্যা করেছি, দুটো ভাগে ভাগ করেছি। একটাকে আমরা বলতে পারি আরণ্যক, আর এটাকে আমরা বলি উপনিষদ। বুঝতে পারছো? তাহলে বেদকে মেইনলি 4টে ভাগে আমরা কিভাবে পড়েছি দেখো। আগের এই জিনিসটাকে সিম্পলিফাইড ভার্সন আমরা কিভাবে করেছি? বেদকে 4টে ভাগে ভাগ করা হয়, কি? ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এন্ড অথর্ববেদ। দেখো প্রত্যেকটা ভাগকে আবার কি করা হয়? 4টে ভাগে ভাগ করা হয়। এটা আমরা পড়েছি, একে 4টে ভাগ, একে 4টে ভাগ, আর একে 4টে ভাগ, এরকম ভাবে করা হয়। কারণ কি? প্রত্যেকেরই তো এক্সপ্লেনেশন দিতে হবে। দেখো ঋগ্বেদ এর যেটা
বলতে পারো প্রেসিস বা সামবেদের যে প্রেসিস বা যজুর্বেদের প্রেসিস বা অথর্ববেদের প্রেসিস সংহিতাতে লেখা রয়েছে। তাহলে সংহিতা হচ্ছে প্রত্যেকটা বেদের প্রেসিস, তাহলে প্রত্যেকটার কি রয়েছে? সংহিতা রয়েছে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন রয়েছে, তাহলে প্রত্যেকটার ব্রাহ্মণ রয়েছে। আবার ব্রাহ্মণকে দুটো ভাগে ব্যাখ্যা করেছে, একটা আরণ্যক উপনিষদ, আরণ্যক উপনিষদ, আরণ্যক উপনিষদ, আরণ্যক উপনিষদ। সেই জন্য আগে আমরা কি করেছি, আমরা এরম ভাবে পড়েছিলাম যে বেদের 4টে ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, এবং প্রত্যেকের আবার 4টে করে ভাগ, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। না, এখন আমরা পড়বো টোটাল বেদিক লিটারেচারকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে শ্রুতি, একটা হচ্ছে স্মৃতি। শ্রুতি পার্টের মধ্যে দ্য বেদাস রয়েছে, যে বেদকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা স্মৃতি, একটা হচ্ছে ব্রাহ্মণ। স্মৃতি হচ্ছে কোর টেক্সট আর ব্রাহ্মণ হচ্ছে এক্সপ্লেনেশন অফ 4 বেদাস। কোর টেক্সটের মধ্যে কি কি রয়েছে? ঋক, সাম, যজু, অথর্ব, আর ব্রাহ্মণকে আমরা দুটো ভাগে ভাগ করছি, আরণ্যক আর উপনিষদ। স্মৃতি পার্টটার মধ্যে কি কি রয়েছে? স্মৃতি পার্টের মধ্যে অনেকগুলো তোমার পার্ট রয়েছে, যেমন স্মৃতি পার্টের মধ্যে রয়েছে বেদাঙ্গ, বেদাঙ্গ বেদের অঙ্গ, এটাকে আমরা রেখেছি স্মৃতি পার্টের মধ্যে। ঠিক আছে, আমরা পড়েছি তোমার পুরাণ, পুরাণ পার্টটাকে আমরা স্মৃতি পার্টের মধ্যে রেখেছি, যেমন স্বরদর্শন, স্বরদর্শন এটাকে আমরা রেখেছি কিসের মধ্যে? স্মৃতি পার্টের মধ্যে। নেক্সট উপবেদ, উপবেদ এটাকে আমরা রেখেছি কোথায়? স্মৃতি পার্টের মধ্যে। অ্যান্ড আগমস, AGAMS, এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ঋগ্বেদিক পার্ট, লিটারেচারের পার্ট, যেগুলোকে আমরা কিসের মধ্যে রেখেছি? স্মৃতি পার্টের মধ্যে রেখেছি। আচ্ছা, স্মৃতি পার্টের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো সেটা একবার একটু বলে দিচ্ছি। এখান থেকে তোমাকে পড়তে হবে মেইনলি দুটো জিনিস ডিটেলে। একটাকে আমরা পড়বো হচ্ছে উপবেদ, একটাকে আমরা পড়বো স্বরদর্শন, এবং পুরাণ সম্পর্কে আমরা অল্প বিস্তর পড়বো, অল্প বিস্তর পড়বো না এমনটা নয়, পড়বো। ঠিক আছে, আর এই বেদাঙ্গটা আমরা এর মধ্যে ইন্টিগ্রেটেড করে পড়বো। ঠিক আছে, আলাদা করে বেদাঙ্গ বলে কিছু পড়বো না। তো চলো আগে আমরা স্মৃতি পার্টটা কমপ্লিট করি, তারপরে কি আমরা কি এই বড় পোর্শনটা দিয়ে কমপ্লিট করব। আচ্ছা চলো একটা কাজ করি, প্রথমত আমরা যেটা পড়বো স্বরদর্শন। তো স্বরদর্শন অলরেডি তোমার নোটসে দেওয়া রয়েছে, দেখো স্বরদর্শন এই যে দেখবে তোমার রয়েছে 6 ফিলোসফি বা স্বরদর্শন। আচ্ছা স্বরদর্শন এখানে 6টা ফিলোসফি কি কি দেখো, লেফট সাইডে ফিলোসফি, রাইট সাইডে রাইটার, ফিলোসফি রাইটার, ফিলোসফি রাইটার, দুটো দুটো দুটো, টোটাল 6টা ফিলোসফি, 6টা দর্শন, এবং 6টা দর্শনের আলটিমেটলি কে উদ্যোক্তা সেটা এখানে করা হয়েছে। দেখো শঙ্খ এই যে ফিলোসফি, এটা তোমার কে লিখেছে? এই ফিলোসফি রাইটার হচ্ছে কপিল। পূর্ব মীমাংসা এই ফিলোসফি রাইটারকে জাইমিনি। উত্তর মীমাংসা এই ফিলোসফি রাইটার হচ্ছে ব্যাস। বৈশেষিক এটা হচ্ছে কনাদ। দেখো ন্যায় সেটা হচ্ছে গৌতম, আর যোগ শাস্ত্র আমরা সবাই জানি পতঞ্জলির। এই হচ্ছে 6টা ফিলোসফি এবং তাদের রাইটারকে এটা তোমার পরীক্ষায় কোশ্চেন দেয়। দেখো বেসিক্যালি 6টা ফিলোসফি থেকে প্রতি বছর প্রিলিমসে একটা করে কোশ্চেন দেয় যে কে রাইটার। তো আমি 2019-এ যখন পড়েছিলাম, তো সেই 2019-এর কনটেক্সটে আমার কিছু শর্ট ফর্ম বানানো ছিল। সেই শর্ট ফর্মটা এখন কতটা প্রাসঙ্গিক আমি জানি না, বাট আমি আমার শর্ট ফর্মটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, যদি মনে হয় তুমি পড়বে তুমি পড়তে পারো। দেখো শঙ্খ কথাটার মধ্যে দেখো শঙ্খ একটা কতে বা কেতে একটা প্রায়োরিটি পাচ্ছ, তাহলে শঙ্খ কপিল, শঙ্খ যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে কপিল, তাহলে পড়বে কিভাবে? শঙ্খ কপিল, শঙ্খ কপিল। দেখো কে থেকে শেষ হচ্ছে, কে থেকে শুরু হচ্ছে, তাহলে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আর কোনটা নিয়ে প্রবলেম নেই? যোগশাস্ত্র কার লেখা? পতঞ্জলির। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যোগশাস্ত্র পতঞ্জলির লেখা, তাহলে দুটো আমার মুখস্থ হয়ে গেল, আর রয়েছে 4টে। দেখো আমি যে সময় পড়াশোনাটা করি সেই সময় সুপ্রিম কোর্টের বিচারপতির নাম কি ছিল জানো? পিজে কিউরিয়ান, পিজে কিউরিয়ান। তো আমার সেখান থেকে শর্ট ফর্ম বানানো হয়ে গেছে যে পূর্ব মীমাংসা জাইমিনি, কারণ সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিল? পিজে কিউরিয়ান, পিজেসি, চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, সেখান থেকে আমি বানিয়েছিলাম। এখন তোমার এটা কতটা লাগবে আমি জানি না। এটা কি দেখো ইউভি রে,
এটা কি বললাম, ইউভি রে, আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট রে। দেখো এই যে আমি যখন 2019-এ পড়াশোনা করেছিলাম, সেই সময় তোমার তামিলনাড়ুতে একটা বিরাট দ্বন্দ্ব হয়েছিল চিফ মিনিস্টার নিয়ে। সেই সময় চিফ মিনিস্টারের জন্য দুজন দাঁড়িয়েছিলেন, একজনের নাম হচ্ছে VK শশীকলা, নাম তোমরা শুনবে হয়তো, VK শশীকলা। তো সেখান থেকে শর্ট ফর্ম বানিয়েছিলাম VK শশীকলা। ভাই আমার তো আলটিমেটলি মনে রাখা নিয়ে টার্গেট, তো সেটা আমার এখনো মাইন্ডে সেইভাবে থেকে গেছে যে শঙ্খ কপিল, পূর্ব মীমাংসা হচ্ছে PJ কিউরিয়ান, ইউভি রেজ আর তোমার VK শশীকলা আর যোগশাস্ত্র পতঞ্জলি, 5টা মুখস্থ হয়ে গেছে আমার। লাস্ট পড়ে রয়েছে দেখো এই যে ন্যায়, ন্যায় যে ফিলোসফিটা গৌতম লিখেছেন, এটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়। মনে রাখি আমি, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের নাম তোমরা সবাই জানো, বিখ্যাত বাঙালি একজন রাইটার নারায়ণ গঙ্গোপাধ্যায়। তাহলে সেখান থেকে আমরা এটাকে মনে রেখেছি এন, ন্যায় হচ্ছে গৌতম। ক্লিয়ার? ন্যায় হচ্ছে গৌতম। তাহলে তোমার স্বরদর্শন হয়ে গেল। তাহলে আমি বলেছিলাম দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা কি বললাম, স্বরদর্শন, স্বরদর্শন। আচ্ছা এবার আমি চলে যাচ্ছি উপবেদ। আচ্ছা উপবেদ ব্যাপারটা কি, তো এখানে একটু হেডিং করো উপবেদ, উপবেদ। আচ্ছা উপবেদ এটাকে আমরা কি বলে থাকি, উপবেদকে মেইনলি আমরা বলে থাকি যে যেটা বেদের একটা উপভাগ। আমরা বলি না যে কোনো একটা রচনার যেমন উপসংহার হয় মানে শেষ পার্ট, তেমনি বেদের একটা পার্ট, দিস ইজ কল্ড উপবেদ। তাহলে লিখে রাখতে পারো দে আর traditionally, they are traditionally associated with Veda. They are traditionally associated with Veda, মানে বেদের সঙ্গে একটা ট্র্যাডিশনাল ওয়েতে যুক্ত। আচ্ছা উপবেদ কতগুলো রয়েছে আমাদের, টোটাল উপবেদ রয়েছে 4টে। নাম্বার 1 আমরা বলি আয়ুর্বেদ, AYURVEDA, আয়ুর্বেদ। নাম্বার 2 হচ্ছে গন্ধর্ববেদ, GANDHAR, গন্ধর্ববেদ। নাম্বার 3 হচ্ছে তোমার ধনুর্বেদ, DHANURVEDA, ধনুর্বেদ। নাম্বার 4 হলো শিল্পবেদ, SHILPAVEDA, শিল্পবেদ। এই হচ্ছে 4টে উপবেদ। তো আয়ুর্বেদ বেসিক্যালি কার সঙ্গে যুক্ত, আয়ুর্বেদ ডিল করছে মেডিসিন নিয়ে, আয়ুর্বেদ ডিল করছে মেডিসিন নিয়ে। গান্ধর্ববেদ ডিল করছে মিউজিক নিয়ে। ধনুর্বেদ ডিল করছে আর্চারি, ধনুর্বিদ্যা, আর্চারি। অ্যান্ড শিল্পবেদ ডিল করছে ক্রাফট মানে শিল্প নিয়ে। তাহলে কে কোন উপবেদ কি নিয়ে ডিল করছে সেটা আমরা দেখে নিলাম। নট অনলি দ্যাট, এটা হচ্ছে তোমার আয়ুর্বেদ কার সঙ্গে যুক্ত, আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের সঙ্গে যুক্ত, আয়ুর্বেদ হচ্ছে ঋগ্বেদের উপবেদ। গান্ধর্ববেদ হচ্ছে সামবেদের উপবেদ। অ্যান্ড ধনুর্বেদ এটা হচ্ছে তোমার যজুর্বেদের উপবেদ, ঋক সাম যজু, আর এটা হচ্ছে অথর্ববেদের উপবেদ। তাহলে আমরা উপবেদটাও কটা পড়ে নিলাম, 6টা, 4টে উপবেদ 4টে জিনিসের সঙ্গে যুক্ত, আমরা সেটাকে পড়ে নিলাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে তোমার মেইনলি তুমি যদি চলে যাও পুরাণে, দেখো পুরাণের ব্যাপারটা কিন্তু এখানে লেখা রয়েছে। পুরাণ সেটা হচ্ছে কি তোমার, দেখো মেইনলি পুরাণটা কি নিয়ে ডিল করছে, আমরা কিন্তু কি পড়ছি বারবার ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু পড়ছি এখনো স্মৃতি পার্টটাতে, এখন আমরা কিন্তু বেদ পার্টটাতে ঢুকিনি, স্মৃতি পার্টটাকে আগে কভার করে আমরা বেদ পার্টে ঢুকবো। দেখো পুরাণ বেসিক্যালি তোমার কি নিয়ে ডিল করেছে, পুরাণ হচ্ছে ব্রেভ ডিডস অফ গডস। দেখো দ্য ব্রেভ ডিডস অফ গডস অ্যান্ড দ্য অরিজিন অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে এবং কে কি বিখ্যাত কাজ করেছে, ভগবান অর্জুন তাকে হারিয়ে দিয়েছে,
তোমার রাম হলো তোমার রাবণের মাথা কেটে দিয়েছে। তাহলে যে যত বিখ্যাত কাজ করেছে ভগবান, তাদের বিখ্যাত কাজগুলোকে লিখে রেখেছি আমরা পুরাণের মধ্যে। দেখো, ডিলস উইথ দ্য রিলিজিয়াস অ্যান্ড হিস্টোরিক্যাল ডিটেলস অফ দ্য আরিয়ান সিভিলাইজেশন। মানে আর্য যে সিভিলাইজেশন, সেই সিভিলাইজেশনের পুরো রিলিজিয়াস অ্যান্ড হিস্টোরিক্যাল ডিটেলসটা আমরা পুরাণে কিন্তু পাচ্ছি, গডসদের ব্রেভ ডিডসও পাচ্ছি। টোটাল পুরাণ কতগুলো রয়েছে আমাদের? টোটাল পুরাণ রয়েছে 18টা। বুঝতে পারছো? টোটাল পুরাণ রয়েছে আমাদের 18 খানা। বাপ রে বাপ, 18 খানা পুরাণ, বলে না 18 খণ্ড। তাহলে 18 খণ্ডর মধ্যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট পুরাণ সেটাকে দেখো আমরা এখানে লিখে দিয়েছি। বেসিক্যালি আমরা তিনটে পুরাণকে পড়ব। নাম্বার 1 হচ্ছে দেখো ভাগবত পুরাণ। এই ভাগবত পুরাণ সম্পর্কে আমরা কার গল্প জানতে পারি? লর্ড কৃষ্ণ। কি বললাম? ব্রেভ ডিডস অফ গড। তাহলে আমরা লর্ড কৃষ্ণর সমস্ত কর্মকাণ্ড আমরা কিন্তু ভাগবত পুরাণ থেকে পাচ্ছি। বিষ্ণু পুরাণ থেকে আমরা মৌর্য ডাইনেস্টির ইতিহাস জানতে পারছি। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয়, তো যেটা পরীক্ষায় কোশ্চেন দেয় তার কনটেক্সটে আমরা করেছি। তাহলে বিষ্ণু পুরাণ হচ্ছে ভগবান বিষ্ণুর ডিটেলস এবং মৌর্য সাম্রাজ্যের যে ইনসিডেন্ট, মৌর্য সাম্রাজ্য সম্পর্কে ডিটেলে আমরা জানতে পারছি। আর 4 নাম্বার হচ্ছে তোমার মৎস্য পুরাণ, MATSYA, মৎস্য পুরাণ। পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল যে হোয়াট ইজ দ্য ওল্ডেস্ট পুরাণ, 18টার মধ্যে সব থেকে পুরনো পুরাণ কোনটা, কোনটা সবার আগে লেখা হয়েছে। ঠিক আছে, সেটা হচ্ছে ওল্ডেস্ট। ওল্ডেস্ট পুরাণ যদি আমরা পড়ি তাহলে সেটা হবে মৎস্য পুরাণ, যেখানে আমরা কার সম্পর্কে জানি? স্টোরি অফ মৎস্য। যেমন আমরা পড়েছি না যে ভগবান বিভিন্ন সময় বিভিন্ন অবতার রূপে পৃথিবীতে এসছে। কৃষ্ণ কিন্তু একটা অবতার, ঠিক আছে? মৎস্য অবতার, বরাহ অবতার, তো বিভিন্ন অবতার রূপে ভগবান এসছে এবং পৃথিবীর সমস্ত খারাপ বা শত্রুদের দমন করে তিনি আবার স্বর্গে ফিরে গেছেন। তো এই 18টা পুরাণ অনেকটা 18টা অবতার নিয়ে কথা বলা হয়েছে। ভগবান 18 বার মর্তে নেমে এসেছিল, সেই গল্প, সেই ব্রেভ ডিডস, কিভাবে তিনি শত্রুদের হারিয়েছেন। যেমন তুমি রামায়ণ এবং মহাভারত, সেখানে কার গল্প পাবে তুমি? একটা রামের গল্প হবে, আর মহাভারত মানে কৃষ্ণের গল্প। কৃষ্ণের সাজানো গল্পই হচ্ছে মহাভারত। ক্লিয়ার? তাহলে আমরা দেখো আর একটা পড়ে নিলাম, সেটা হচ্ছে তোমার পুরাণ। তাহলে আমরা এখান থেকে 3টে জিনিস পড়লাম। আগামসটা লাগে না, আর বেদাঙ্গটা কি? বেদের অঙ্গ। ঠিক আছে, সেই বেদাঙ্গ ব্যাপারগুলো আমার কিন্তু মানে এর মধ্যে ইন্টিগ্রেটেড রয়েছে। ঠিক আছে, যেমন তোমাকে বলতে পারি, আমি সেগুলো লিখিয়ে দেব, যে তোমার কি ধরনের, তোমার ধরো প্রিস্ট কোন বেদের সঙ্গে যুক্ত, এগুলো সবই কিন্তু বেদাঙ্গ, বেদের অঙ্গ। তো এটা আমরা আলাদা করে কিছু পড়ি না। ঠিক আছে, আমরা এই 3টেই ডিটেলে পড়ি। আচ্ছা, এছাড়াও বেদিক লিটারেচারের টাইম ফ্রেমে আরো কিছু নতুন নতুন তোমার রাইটিং ফ্লারিশ করে। যেমন কি রামায়ণ, যেমন মহাভারত। তাহলে এগুলোও কিন্তু বেদিক টাইমেই ফ্লারিশ করা, রামায়ণ মহাভারত। তো চলো আমরা রামায়ণ এবং মহাভারত সম্পর্কে একটু দেখে নিই, সেটাও লেখা রয়েছে। রামায়ণ আমরা সবাই জানি 7 কাণ্ড রামায়ণ, বলি না আমরা 7 কাণ্ড। কাণ্ড মানে চ্যাপ্টার। 7টা চ্যাপ্টারে রামায়ণকে লেখা হয়েছিল, যেখানে প্রায় 24,000 শ্লোক রয়েছে। 24,000 হায়ামস, হায়ামস মানে হচ্ছে শ্লোক, 24,000 শ্লোক রয়েছে। নাম্বার তোমার 2 হচ্ছে রামায়ণ হচ্ছে স্টোরি অফ রাম, এটা লেখার দরকার নেই। তাহলে রামের স্টোরি সম্পর্কে আমরা পুরোটাই জানতে পারছি। দেখো মহাভারতে প্রায় 1 লক্ষ হায়ামস রয়েছে। এখানে কতগুলো হায়ামস রয়েছে? 24,000। 1 লাখ, আর 1 লাখ হায়ামস থাকার জন্য একে আমরা কি বলি? শত সহস্র সংহিতা। আচ্ছা, 1 লাখ হতে গেলে কত লাগে? কতগুলো শূন্য লাগে গো? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। তাহলে শত সহস্র, সহস্র মানে হাজার, 100,000, তাই এর নাম হয়েছে শত সহস্র সংহিতা। দেখো, যেমন আমরা বলি 1000 না, এটাকে আমরা কি বলি? 2000।
এটাকে আমরা বলি 10,000, তেমনি 100,000, সেটা মিলে হয় কত আমার 1,00,000। তাই শত, সহস্র, সংহিতা। আচ্ছা, এই রামায়ণের যে পিরিয়ড বা মহাভারত যে পিরিয়ড, সেটা কোন টাইম ফ্রেম দেখো, এটা হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। তুমি যদি তোমার নোটসের প্রথমে ফিরে যাও, এই টাইম ফ্রেমটা ল্যাটার বেদিক পিরিয়ডের টাইম ফ্রেম না? দেখো 1000 থেকে 600 ল্যাটার বেদিক পিরিয়ডে, তার মানে বেদিক লিটারেচারের এটা হচ্ছে সব থেকে লাস্টে লেখা হয়েছে, লাস্টে লেখা হয়েছে। তাহলে দেখো আমরা এই পুরো সেগমেন্টটা কমপ্লিট করে দিলাম, যে স্মৃতি এবং আদার্স কিছু লিটারেচার যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এর মধ্যে সাজিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি শ্রুতি পার্টটাতে। শ্রুতি মানে হচ্ছে যা শুনে শুনে মনে রাখা হতো। আচ্ছা, বেদ বহু পুরনো একটা প্রথা, বেদ একটা প্রথা, এটা কিন্তু কোনো বই নয়, বেদ একটা প্রথা, যেখানে কিছু কর্মকাণ্ড, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলা রয়েছে, সমাজ ব্যবস্থার সম্পর্কে বলা রয়েছে, অরিজিন সম্পর্কে বলা রয়েছে। তো এই প্রথাটা আমরা শুনে শুনে মনে রাখতাম, মানে ঠাকুর দাদার কাছ থেকে আমার বাবা শুনেছে, বাবা ওইটাকে মনে রেখেছে, বাবা তার সন্তানকে দিয়ে গেছে, সন্তান তার সন্তানকে, তার সন্তান তার সন্তানকে, এরকম ভাবে বহু পুরনো সময় থেকে এই বেদকে আমরা প্রথা হিসাবে চলে রেখে এসেছি। কিন্তু এই বেদের লিখিত রূপটা কিন্তু আমরা এই আর্যদের টাইম ফ্রেমেই পাচ্ছি। তাহলে আরিয়ান সিভিলাইজেশন এই সময়টায় কি হলো, বেদকে লেখা হলো, বেদকে লেখা হলো। তাহলে সেই জন্য বেদকে আমরা কি বলি, শ্রুতি। শ্রুতি মানে যা শুনে শুনে মনে রাখা হতো, মনে রাখা হতো। ক্লিয়ার? আচ্ছা দেখো, এই পোর্শনটাকে আমরা একবার পড়ে নিই। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ অ্যান্ড অথর্ববেদ। এক একটা করে পড়বো, এক একটা করে আমি ডিটেলস আরো অ্যাড করে দেবো মেন্সের কনটেক্সটে। তো দেখো প্রথমত চলে যাচ্ছে আমি ঋগ্বেদ। ঋগ্বেদে, আচ্ছা ঋগ্বেদ হচ্ছে ওল্ডেস্ট অ্যামং দ্য বেদাস। এই যে চারটে বেদ রয়েছে না, চারটে বেদ, এই চারটে বেদের মধ্যে সর্বপ্রথম কোনটাকে লেখা হয়, ঋগ্বেদকে। তাই ঋগ্বেদকে আমরা কি বলছি, ওল্ডেস্ট। ক্লিয়ার? এবং শুধু ওল্ডেস্ট বলে নয়, ওল্ডেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডেরও ওল্ডেস্ট বুক যদি বলা হয় সেটা ঋগ্বেদই হবে। কোন টাইম ফ্রেমে লেখা হয়, ঋগ্বেদিক টাইম ফ্রেমে, 1500 বিসি থেকে 1000 বিসিতে। আচ্ছা, এর রাইটারকে কৌশিকী এবং আত্রেয়ী, কৌশিকী এবং আত্রেয়ী। তাহলে কৌশিকী এবং আত্রেয়ী এরা হচ্ছে এই ঋগ্বেদের রাইটার। আচ্ছা, ঋগ্বেদে কি বলা হয়েছে, ঋগ্বেদে বলা হয়েছে ইউলজি অফ গডস অ্যান্ড গডেস, ভগবান বা দেবদেবীদের বন্দনা করা হয়েছে। যেমন আমরা বলি না সরস্বতীর পাঁচালী, লক্ষ্মীর পাঁচালী, হনুমান চল্লিশা, বলি না এগুলো, এতে কি ওই ওর মাধ্যমে ওনাদের কি বন্দনা করা হয়েছে, ওনাদের মানে বলতে পারো যে আবেদন করা হয়েছে। ঠিক আছে, সেটা কি, সেটাকে বলা হয় ইউলজি। আচ্ছা, এখানে কতগুলো হায়াম রয়েছে আমরা একটু আগেই দেখেছি, 1028টা হায়াম রয়েছে। যেখানে কতগুলো ভার্সেস রয়েছে, মানে কতগুলো তুমি বলতে পারো যে প্যারা রয়েছে। আগে বলি কতগুলো চ্যাপ্টার্স রয়েছে, 10টা চ্যাপ্টারে কতগুলো হায়াম রয়েছে, 1028টা হায়াম রয়েছে। এই হায়ামগুলোকে আমরা কতগুলো প্যারাতে লিখেছি, 10500 প্যারাতে লিখেছি। ভার্সেস মানে হচ্ছে প্যারা। আচ্ছা, এই যে তুমি যে চ্যাপ্টার্স, 10টা চ্যাপ্টার, এই 10টা চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো মেইনলি 4টে চ্যাপ্টার, কারণ এই 4টে চ্যাপ্টার পরীক্ষায় কোশ্চেন দেয় যে 4টে চ্যাপ্টারে কি নিয়ে বলা হয়েছে। চ্যাপ্টার নাম্বার 3 যেটা, সেটা ডিল করছে গায়ত্রী মন্ত্র নিয়ে। চ্যাপ্টার নাম্বার 3 যেটা, সেটা ডিল করছে গায়ত্রী মন্ত্র নিয়ে। মানে গায়ত্রী মন্ত্র আমরা কোথায় পাচ্ছি, চ্যাপ্টার 3তে। মনে রাখবে কি করে, 3G। কি করে মনে রাখবে, 3G। 3G নেটওয়ার্ক আমরা সবাই জানি, এখন 4G হয়ে গেছে, 5G আসছে। ঠিক আছে, তো 3G দিয়ে মনে রাখবে চ্যাপ্টার 3 গায়ত্রী মন্ত্র। চ্যাপ্টার 7 হচ্ছে ব্যাটল অফ 10 কিং। চ্যাপ্টার 7 হচ্ছে ব্যাটল অফ 10 কিং। আমরা আগেই পড়েছি 5 জন আরিয়ান এবং 5 জন নন আরিয়ান, এদের মধ্যে যে যুদ্ধ হয় সেটা হচ্ছে ব্যাটল অফ 10 কিং। ঠিক আছে, তো ব্যাটল অফ 10 কিং সম্পর্কে যেই যে যুদ্ধটা, এটা আমরা 7 নাম্বার এতে পাচ্ছি, 7 নাম্বার এতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো চ্যাপ্টার 9। চ্যাপ্টার 9 হচ্ছে আমরা কি সম্পর্কে জানতে পারছি, সোমা গডস সম্পর্কে।
আমরা আগেই পড়েছি সোমাকে কি বলা হয়, গড অফ প্ল্যান্ট না, সোমাকে বলে গড অফ প্ল্যান্ট। এবং যেখান থেকে আমরা কি পাচ্ছি, সোম রস পাচ্ছি। তাহলে এই সোমার সম্পর্কে জানতে পারছি আমরা চ্যাপ্টার 9-এ। তো 2019-এ স্যামসাংয়ের যে নতুন মডেল ছিল সেটা হচ্ছে S9। S9 সেখান থেকে আমরা মনে রেখেছিলাম 3G ফোন S9, মানে স্যামসাংয়ের 3G ফোন। স্যামসাংয়ের নতুন মডেল কি ছিল, S9। দেখো এবার হচ্ছে তোমার এছাড়া কি ভেদিক সোসাইটির সম্পর্কে আমরা চ্যাপ্টার 9-এ পাচ্ছি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে কাস্ট সিস্টেম, এই কাস্ট সিস্টেম আমরা কত নাম্বার চ্যাপ্টারে পাচ্ছি, ঋগ্বেদের 10 নাম্বার চ্যাপ্টারে। শুধু নয়, পুরুষ ও সুক্তা এই সেগমেন্টে আমরা কিন্তু কাস্ট সিস্টেমটা পাচ্ছি। পুরুষ ও সুক্তা, PURUSHASHUKTA, পুরুষ ও সুক্তা চ্যাপ্টার 10-এর পুরুষ ও সুক্তা ভার্সে আমরা কিন্তু কাস্ট সিস্টেমের অরিজিনটা পাচ্ছি, যেখানে বলা হয়েছে ব্রহ্মা নামক এই যে ব্যক্তি বা এই যে ভগবান, এনার মুখ থেকে তৈরি হয়েছে ব্রাহ্মণ, বাহু থেকে তৈরি হয়েছে তোমার ক্ষত্রিয়, উরু থেকে তৈরি হয়েছে বৈশ্য এবং পায়ের পাতা থেকে তৈরি হয়েছে শূদ্র। সেই জিনিসটা লেখা রয়েছে পুরুষ সুক্ততে। ক্লিয়ার? তাহলে ঋগ্বেদ আমরা পড়ে নিলাম। দেখো তো ঋগ্বেদ সম্পর্কে যদি আমরা একটু ডিটেল আর একটু দেখার চেষ্টা করি, দেখো তুমি খুব ভালো করে অবজার্ভ করো। আচ্ছা, ঋগ্বেদ বললাম যে এক্সপ্লেনেশন, ঋগ্বেদের এক্সপ্লেনেশন কোথায় লেখা রয়েছে, ব্রাহ্মণে না? ঋগ্বেদের এক্সপ্লেনেশন কোথায় রয়েছে, ব্রাহ্মণে। তাহলে কোন কোন ব্রাহ্মণ ঋগ্বেদের এক্সপ্লেনেশন দিচ্ছে? এই ব্রাহ্মণ মানে হচ্ছে এক্সপ্লেনেশন। তাহলে কি কি ব্রাহ্মণে আমি ঋগ্বেদের এক্সপ্লেনেশন পাবো সেটাকে একটু লিখে রাখো, এখানেই লিখে রাখো যে দুটো ব্রাহ্মণ ঋগ্বেদের এক্সপ্লেনেশন পাচ্ছি আমরা। একটা ব্রাহ্মণ হচ্ছে ঐতেরীয় ব্রাহ্মণ, AITAREYA, ঐতেরীয় ব্রাহ্মণ, বা উচ্চারণটা বিভিন্নভাবে ভ্যারি করতে পারে। ঐতেরীয় ব্রাহ্মণ। আরটা কি, কৌশিটাকি ব্রাহ্মণ, KAUSHITAKI, কৌশিটাকি ব্রাহ্মণ। তাহলে ইউপিএসসি ডব্লিউবিসিএস আজ অব্দি এগুলো আসেনি, তো তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে কোন দুটো ব্রাহ্মণ, মানে ঋগ্বেদের এক্সপ্লেনেশন তো ব্রাহ্মণের মাধ্যমে লেখা হয়, তাহলে কোন দুটো ব্রাহ্মণ ইজ রিলেটেড টু দ্য ঋগ্বেদ? অ্যান্সার ঐতেরীয় বা আইতেরীয় ব্রাহ্মণ অ্যান্ড কৌশিটাকি ব্রাহ্মণ। আচ্ছা, এই ব্রাহ্মণগুলোর এই এত কঠিন মানে এক্সপ্লেনেশন বা কঠিন শ্লোক, তুমি যদি বলো 1028, এই শ্লোক কারা পড়তে পারতো? এক ধরনের প্রিস্ট ছিল যে যাদের বলা হয় হোত্রি প্রিস্ট, HOTRI, হোত্রি প্রিস্ট। এই হোত্রি প্রিস্ট হচ্ছে মেইনলি ঋগ্বেদের শ্লোক পড়ার ওস্তাদ, মানে এনরাই কেবলমাত্র শুদ্ধ উচ্চারণ করে এই ঋগ্বেদের শ্লোকগুলো পড়তে পারত। আর এই শ্লোকের এক্সপ্লেনেশন কোন ব্রাহ্মণে রয়েছে? ঐতেরীয় ব্রাহ্মণ এবং কৌশিটাকি ব্রাহ্মণে। ক্লিয়ার? নেক্সট আমরা চলেছি সামবেদে। এই যে সাম কথাটা এসছে সামন থেকে, সামবেদ নামটা এলো কোথা থেকে? শ্যামন কথার অর্থ হচ্ছে মেলোডি কথার অর্থ হচ্ছে মিউজিক। তাহলে মিউজিক থেকে মেলোডি থেকে সামন থেকে সামবেদ। আচ্ছা, এই সামবেদে তাহলে কি নিয়ে কথা বলা হয়েছে? অরিজিন অফ ইন্ডিয়ান মিউজিক, কিভাবে ইন্ডিয়ার মেলোডিটা সৃষ্টি হয়েছে সেখান থেকে বলা হয়েছে। কতগুলো হায়াম রয়েছে? 1603টে হায়াম রয়েছে। এই হায়ামগুলোকে কি করা হতো? হায়ামগুলোকে দেখো, যখন ভগবানের কাছে আমরা কিছু স্যাক্রিফাইস করি, মানে ধরো মানুষই ছিল, ভগবানকে একটা আমরা পাঠা স্যাক্রিফাইস করে দিলাম, তো আলটিমেটলি এই ভগবানকে যদি কিছু আমরা স্যাক্রিফাইস করি, তাহলে তখন এই হায়ামগুলো প্রিস্টরা কি করতো? গাইতো। ক্লিয়ার? আচ্ছা, এই যে প্রিস্ট যারা কেবলমাত্র সামবেদের হায়ামগুলো পড়তে পারত, সেই প্রিস্টদের কি বলা হতো জানো? সেই প্রিস্টদের বলা হতো উদ্গত্রী প্রিস্ট। তাহলে এই প্রিস্টগুলো কারা? এখানে যেমন হোত্রি প্রিস্ট, উদ্গত্রী, UDGA
TRI উদ্গত্রী পৃষ্ঠ। এগুলো কিন্তু সব ইউপিএসসি, এগুলো ডব্লিউবিসিএস আজ অব্দি আসেনি, বাট আসতে পারে, আসতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলছি উদ্গত্রী পৃষ্ঠ। তাহলে এই পৃষ্ঠটা কি করতে পারতো, তোমার সামবেদ দের মিউজিক বা সামবেদের হায়ামগুলোকে সুন্দর করে গাইতে পারত, ঠিক আছে। আচ্ছা, সামবেদের এক্সপ্লেনেশন রয়েছে কোন ব্রাহ্মণে? সামবেদের এক্সপ্লেনেশন রয়েছে তন্ডু মহাব্রাহ্মণে। তো লিখে রাখো তন্ডু, TENDYA তন্ডু মায়া ব্রাহ্মণ, BRAHMAN বা MIN, ব্রাহ্মণ। তাহলে এর এক্সপ্লেনেশন কোথায় পাচ্ছি আমরা? তন্ডু মায়া ব্রাহ্মণে। ক্লিয়ার? এটা হচ্ছে সামবেদ। আর এই ধরনের শ্লোক কারা গাইতে পাত্র? উদ্গত্রী পৃষ্ঠ। আচ্ছা, যজুর্বেদ, যজুর্বেদ কি? যজুর্বেদকে আমরা বলা হয় যে এখানে কি নিয়ে ডিল করা হয়েছে? রিচুয়ালস, নিয়ম কানুন, নিয়ম কানুন, সোশ্যাল কন্ডিশন, পারফরমেন্স অফ স্যাক্রিফাইস, কি করে যজ্ঞ করা হবে, কি করে স্যাক্রিফাইস করা হবে ভগবানের কাছে, তবেই ওই প্রসাদ পৌঁছাবে। এই সমস্ত রুলস অ্যান্ড রেগুলেশন অল আর রিটেন ইন যজুর্বেদ। কি করে যজ্ঞ করবে, বাবা মারা গেলে কি নিয়ম কানুন পালন করতে হবে, মা মারা গেলে কি কি নিয়ম কানুন পালন করতে হবে, ভগবানকে স্তুতি করতে গেলে কিভাবে কাঠ সাজাতে হবে, যজ্ঞ করতে গেলে কি কতটা ঘি ঢালতে হবে, সব কিছু লেখা রয়েছে এখানে। মানে মন্ত্র এবং পুজো করার জন্য সঠিক প্রসিডিওর কি, সেই পুরো প্রসিডিওর বলা রয়েছে। আর প্রসিডিওর বলতে গেলে কি লাগবে? প্রজ লেখা লাগবে। প্রজ আমরা জানি একটা হচ্ছে পোয়েম হয়, মানে পদ্য হয়, একটাকে বলা হয়, আর একটাকে বলা হয় গদ্য, আমরা ছোটবেলায় পড়েছি না? আচ্ছা, পদ্য মানে হচ্ছে কবিতা, গদ্য মানে হচ্ছে গল্প। তো তুমি ভাবো এক্সপ্লেনেশন কখনো কি হায়ামের মাধ্যমে হয়? তো এক্সপ্লেনেশন কি করা হয়? প্রজের মাধ্যমে হয়। মানে গদ্য মানে স্টোরি লেখা আছে, মানে ঢালাও লেখা রয়েছে, এখানে কোনো হায়াম না, বলছে পার্শিয়ালি ইন প্রজ। মানে এই যজুর্বেদের অনেকটা পোর্শন আমরা, এগুলো যেমন হায়াম, শুধু শ্লোক লেখা আছে, কোনো এক্সপ্লেনেশন কিন্তু নেই। এক্সপ্লেনেশনকে আলাদা করে লিখতে হয়েছে ওই হায়ামগুলোর এক্সপ্লেনেশন। যেমন আমি প্রায়ই দেখি আমার মা মহাভারতটা নিয়ে বসে, ঠিক আছে। আমার মার অনেক বয়স হয়ে গেছে, প্রায় 70-র কাছাকাছি। তো উনি কি করেন দেখি, যখন একটু সময় পান বিরাট এক মহাভারত নিয়ে বসেন। তো দুখানা মহাভারত আছে মায়ের কাছে, একটা হচ্ছে শ্লোক বেসড মহাভারত, আর একটা হচ্ছে তোমার এক্সপ্লেনেটরি মহাভারত। শ্লোক বেসড মহাভারত হচ্ছে যেটা দেখলাম যে মহাভারতটা পুরো শ্লোকের মতো করে লেখা রয়েছে, আর একটা হচ্ছে কি গল্প লেখা রয়েছে, ওই শ্লোকের এক্সপ্লেনেশন রয়েছে, সেম জিনিস এখানেও। তাহলে হায়াম আকারে লেখা রয়েছে, তার এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি তান্ডু মায়া ব্রাহ্মণে বা তেন্ডু মায়া ব্রাহ্মণে। ক্লিয়ার জিনিসটা? দেখো, আর এখানে কি স্টোরি আকারে লেখা রয়েছে অনেকটা, মানে গল্পের মতো করে লেখা রয়েছে। আচ্ছা, এই যজুর্বেদ, এই যজুর্বেদ এর সঙ্গে যে দুটো তোমার ব্রাহ্মণ রিলেটেড, মানে বলতে পারো যে এক্সপ্লেনেশন, যজুর্বেদেরও এক্সপ্লেনেশন আমরা বার করেছি, সেটা কি? সেটা হচ্ছে শতপথ ব্রাহ্মণ, SATAPATH, শতপথ ব্রাহ্মণ। শতপথ ব্রাহ্মণ, এই ব্রাহ্মণগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সপ্লেনেটরি প্রসেস রয়েছে, মানে যজুর্বেদ কিন্তু শতপথ ব্রাহ্মণের মাধ্যমে এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। দেখো, আরেকটা হচ্ছে তোমার তাইতেরীয় ব্রাহ্মণ, TAITTIRIYA, TAITTIRIYA, তাইতেরীয় ব্রাহ্মণ। এই দুটো ব্রাহ্মণ তুমি কার সঙ্গে পাচ্ছ? যজুর্বেদের সঙ্গে পাচ্ছ, যজুর্বেদের সঙ্গে পাচ্ছ, ঠিক। আচ্ছা দেখো, এখানে যে প্রিস্ট, যা টুকটাক যে তোমার হায়াম রয়েছে, বলো না পার্শিয়ালি ইন প্রোজ, পার্শিয়ালি ইন তোমার হায়ামস। তাহলে এখানে যে প্রিস্টগুলো তোমার রিলেটেড, সেই প্রিস্টগুলোর নাম হচ্ছে অধুর্যু প্রিস্ট, ADHVARYU, ADHVARYU প্রিস্ট। তাহলে অধুর্যু প্রিস্ট এরা কিন্তু মেইনলি এই যজুর্বেদের সঙ্গে যুক্ত, যজুর্বেদের সঙ্গে যুক্ত। দেখো যেটা অথর্ববেদ,
এটা পুরোটাই একটা প্রস ফর্মে লেখা, ফলে এর কোনো প্রিস্ট লাগবে না, কারণ যেটা গদ্য আকারে লেখা তার একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য মন্ত্র উচ্চারণ করার জন্য প্রিস্টের দরকার নেই, এটা সবাই পড়তে পারবে। এটাকে বলা হয় নন আরিয়ান লিটারেচার, মানে যেটা আর্যদের লিটারেচার নিয়ে কথা বলা হয়নি, যেটা পুরোটাই ইন্ডিয়ান ট্রাইবাল সিস্টেম বা যারা ইন্ডিয়ান অরিজিন তাদের সম্পর্কে বলা হয়েছে যে গল্পটাতে। ঠিক আছে, তাহলে এটা দিস ইজ আ নন আরিয়ান, এটা বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে যে এতগুলোর মধ্যে তিনটে হচ্ছে আরিয়ান লিটারেচার, এটা হচ্ছে নন আরিয়ান লিটারেচার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লাস্ট অফ 4 বেদাস, 4টে বেদের মধ্যে লাস্ট পার্ট। ফার্স্ট পার্ট ছিল ঋগ্বেদ, লাস্ট পার্ট হচ্ছে অথর্ববেদ, যেখানে তোমার দেখো হায়াম রয়েছে 711টা, যেখানে তোমার 20টা বইতে ভাগ করা হয়েছে, 20টা বইতে ভাগ করা রয়েছে। এটা কিন্তু ম্যাক্সিমামটাই প্রস ফর্মে লেখা রয়েছে, হায়াম থাকলেও তার তার এক্সপ্লেনেশনটা কিন্তু প্রস ফর্মেই দেওয়া রয়েছে ম্যাক্সিমামটাই। তো এখানে এই যে হায়ামগুলো তারপরেও আমরা পাচ্ছি, ঋগ্বেদ মানে তো হায়াম থাকবেই, বাট এর এক্সপ্লেনেশনটা কিন্তু আমরা নন আরিয়ান লিটারেচার আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে যে ব্রাহ্মণটা পাচ্ছি সেটার নাম হচ্ছে গোপথা ব্রাহ্মণ, GOPATHA, গোপথা ব্রাহ্মণ, গোপথা ব্রাহ্মণ এইটা আমরা পাচ্ছি। আর এর কোনো প্রিস্ট আমরা আপাতত আমার কাছে নেই, আজ অব্দি পরীক্ষায় অথর্ব বেদের প্রিস্ট আমরা আর পড়ি না। কেন? দিস ইজ আ নন আরিয়ান লিটারেচার, তো এখানে প্রিস্ট কেন লাগবে, যেটা আর্যদের সম্পর্কেই বলা হয়নি। ঠিক আছে, আর অরিজিন অফ মেডিকেল সায়েন্স যদি বলা হয় তাহলে অ্যান্সার কি হবে? অথর্ববেদ, অথর্ববেদ। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো, নেক্সট আমরা চলে যাচ্ছি তোমার আরেকটু তোমার পার্টে, আরেকটু এক্সট্রা পার্টে চলে যাচ্ছি। যেমন দেখো এখানে আমরা কি কি পড়ে নিলাম, খুব ঠান্ডাভাবে ভাবো তো, আমরা কিন্তু ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ পড়লাম, ইভেন আমরা ব্রাহ্মণগুলো পড়লাম, ব্রাহ্মণগুলো পড়লাম, তাই না? এই ব্রাহ্মণের এক্সপ্লেনেশন আমরা আরণ্যক এবং উপনিষদের মাধ্যমে দিয়েছি, কিন্তু এই উপনিষদ ব্যাপারটাকে আমরা আলাদা করে রেখেছি। এই উপনিষদটাকে আমরা ডিটেলে একটু পড়ার চেষ্টা করব। কি বললাম, আমরা এখনো অবধি ব্রাহ্মণ পড়েছি, কি কি ব্রাহ্মণ যুক্ত, বাট এই যে উপনিষদ যাকে বলা হয় শেষ ভাগ, শেষ ভাগ, সেই উপনিষদটা কই? দেখো এখানে রয়েছে সেই উপনিষদ। আর এখানে কি রয়েছে দেখো, এখানে সেরকম ভাবে কিন্তু আর বলা নেই, আমি অলরেডি ব্রাহ্মণগুলো বলে দিয়েছি। বাট এখানে দেখো সংহিতা কি সেম, দেখো এখন কি মন্ত্র এবং বেনেডিকশন। সংহিতার তো আমি বললাম সংহিতার পার্টই হচ্ছে এইগুলো, তাহলে এইগুলো এখন কিন্তু অতটা প্রাসঙ্গিক ক্লাসিফিকেশন হবে না, এগুলো যেটা আমি তোমাদের লিখিয়ে দিয়েছি সেটাই কিন্তু অ্যাকচুয়াল ক্লাসিফিকেশন। বাট এখানে কি করা হয়েছে, মন্ত্র ফন্ত্র নিয়ে বলা হয়েছে। বললাম না সংহিতা হচ্ছে প্রথম, বলতে পারো যে সূচনা, সূচনা বা ইন্ট্রোডাকশন, তাহলে সেখানে কি মন্ত্র নিয়ে ডিল করা হয়েছে, বেনেডিকশন নিয়ে ডিল করা হয়েছে। নেক্সট হচ্ছে ব্রাহ্মণ, ব্রাহ্মণ মানে হচ্ছে পুরো তোমার এর এক্সপ্লেনেশন সোশিও পলিটিক্যাল ভিউজ অফ আরিয়ান, দেখো স্যাক্রিফাইস, তোমার দেখো এক্সপ্লেইন দ্য হিডেন মিনিং, এটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্রাহ্মণ। এক্সপ্লেইন দ্য, এই যে মাইনুট ডিটেলস অ্যান্ড এক্সপ্লেইন দ্য হিডেন মিনিং, মিনিং অফ হুম, মিনিং অফ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। কি কি ব্রাহ্মণ পড়েছি আমরা? আইতেরীয় ব্রাহ্মণ, কৌশিটাকি ব্রাহ্মণ, তন্ডু মহাব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, তাইতেরীয় ব্রাহ্মণ আর গোপথা ব্রাহ্মণ, এতগুলো আমরা পড়েছি। এছাড়া আরো অনেক ব্রাহ্মণ রয়েছে, বাট আমরা ইম্পর্টেন্ট কিছু ব্রাহ্মণ পড়েছি। ডেফিনেটলি এক্সপ্লেনেশন অলওয়েজ কোন ফর্মে লেখা হবে? প্রস ফর্মে, গদ্য ফর্মে লেখা হবে, তাই ব্রাহ্মণের পার্টটা এখানে। কিন্তু এই ক্লাসিফিকেশনটা কিন্তু অ্যাকচুয়াল নয়, যেটা আমি লিখিয়ে দিয়েছি সেটাই কিন্তু অ্যাকচুয়াল, বারবার করে বলছি। আচ্ছা আরণ্যক, এই আরণ্যক হচ্ছে, আরণ্যক হচ্ছে এমনই একটা পার্ট, এমনই একটা জায়গা যেখানে কি করা হয়েছে বলো তো, যেখানে মানুষের 4টে যে স্টেজ হয়, 4 স্টেজ অফ লাইফ, 4 স্টেজ অফ লাইফ, কি 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 4 স্টেজ? দেখো প্রথমত আমরা গুরুকুলে থাকি, যখন আমরা করি ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, তারপরে আমরা ব্রহ্মচর্য পালন করে বিয়ে করে নিই, গার্হস্থ্য জীবন পালন করি, মানে একটা মানে সংসার ধর্ম আমরা থাকি। আচ্ছা সংসার ধর্ম করতে করতে কোথাও না কোথাও আমাদের একটা নিরাসক্ত লাইফ চলে আসে, তখন আমরা সংসার ধর্ম ত্যাগ করি, ত্যাগ করে চলে যাই
মানে বলতে পারো যে বনে, বন থেকে এসছে বানপ্রস্থ, বানপ্রস্থ মানে প্রস্থান করলাম, ঘর থেকে বেরিয়ে গেলাম। এবং বানপ্রস্থ লাইফটা খুব কঠিন লাইফ। যেমন তুমি জানো রাম এবং লক্ষ্মণ যখন গার্হস্থ্য জীবন শুরু করবে, সেই সময় কি হলো, ভরতের মা একটা ট্রিক্স খেলে দিয়ে তাদের বনবাসে পাঠিয়ে দিল। তো তুমি ভাবো যারা রাজপ্রাসাদে বড় হয়েছে, তাদের খালি পায়ে ধুতি পরে বনের ফলমূল খেয়ে থাকাটা কতটা কঠিন ব্যাপার। তো এই এই যে যে বানপ্রস্থ লাইফ যে শুরু হচ্ছে, তো অ্যাডজাস্টমেন্টটা খুব কঠিন হবে না? একটা বাড়ি থেকে হঠাৎ করে তুমি রাস্তায় গিয়ে শুচ্ছ, রাস্তায় গিয়ে ফল খাচ্ছ, তো এই লাইফটা অ্যাডজাস্ট করা খুব কঠিন হবে না? তো আরণ্যক হচ্ছে, অরণ্যকে নিয়ে বলা হয়েছে। তো অরণ্যের জীবন কেমন হওয়া উচিত, ফরেস্ট বুক বলা হচ্ছে, যেটা কি হচ্ছে, যেটা তোমাকে কিন্তু বানপ্রস্থ স্টেজে কি করে তুমি অ্যাডজাস্ট করবে তার পুরো প্রসিডিওর বলা হয়েছে। ঠিক আছে, যেটাকে আমরা বলি, দেখো কনক্লুডিং পোর্শন অফ দ্য ব্রাহ্মণ, বলেছিলাম না ব্রাহ্মণের দুটো পার্ট, একটাকে বলছি আরণ্যক, একটাকে উপনিষদ। তো উপনিষদটা আমরা পড়বো, আরণ্যককে বলছি লাস্ট পার্ট, কনক্লুডিং পোর্শন অফ দ্য ব্রাহ্মণ। ঠিক আছে, এখন তুমি লিঙ্ক করতে পারবে। এবং এখানে কি মিস্টিসিজম, ফিলোসফি, দর্শন ফর্শন এগুলো নিয়ে কথা বলা হয়েছে, নট এ বিগ ডিল। ঠিক আছে, আর উপনিষদ, উপনিষদ ঠিক আছে, দেখো এটাকে আমরা কি বলি, উপনিষদকে আমরা বলে থাকি, উপনিষদকে বলে থাকি আমরা বেদের শেষ ভাগ। শেষ ভাগ বললাম, ব্রাহ্মণ এক্সপ্লেনেশন করা হয়েছে দুটো ভাগে, আরণ্যক এবং উপনিষদ। বাট উপনিষদটা কি কনক্লুশন ড্র করছে, অ্যাকচুয়ালি সমস্ত কিছুর একটা কনক্লুশন ড্র করছে। আরণ্যকের মাধ্যমে কি হচ্ছে, পুরো ব্রাহ্মণটা কমপ্লিট হচ্ছে, বাট এবার সমস্ত এক্সপ্লেনেশন উপনিষদের মাধ্যমে হচ্ছে। উপনিষদ কথাটা এসছে কোথা থেকে, উপনিষদ কথাটা এসছে উপনিষ থেকে। উপনিষ, তো পরীক্ষায় কোশ্চেন দিয়েছিল উপনিষ কথাটার অর্থ কি। উপনিষ কথাটার অর্থই হচ্ছে সিট নেয়ার সামন। উপনিষ কথাটার অর্থ হচ্ছে সিট নেয়ার সামন। উপনিষ মানেই হচ্ছে কারো পাশে বসা। তাহলে উপনিষদ এই টার্মটা, গেম নয়, টার্মটা এসছে কোথা থেকে, উপনিষ থেকে, যার অর্থই হচ্ছে সিট নেয়ার সামন। আচ্ছা, উপনিষদ এটাকে আমরা কি বলি, বেদান্ত বলে থাকি। বেদের অন্ত, অন্ত মানে শেষ, দিস ইজ কল্ড এন্ড অফ বেদাস, বেদের শেষ। আচ্ছা, আমরা যেমন পড়েছিলাম পুরাণের 18টা পুরাণ রয়েছে, তেমনি 108টা উপনিষদ রয়েছে। ঠিক আছে, যেখানে হাইলি ফিলোসফিক্যাল থটস, তোমার ইউনিভার্স, গড, মিস্ট্রি অফ নেচার, সমস্ত কিছু নিয়ে কথা বলা হয়েছে 108খানা উপনিষদ। এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট উপনিষদ এখানে বলা হয়েছে, বাট এইটা পড়ার আগে আমরা একটা সেকশন একটু তোমাদের বলে দিই। সেটা হচ্ছে এই উপনিষদ যে 108টা রয়েছে না, এটা কিন্তু পুরো মেন্সের পার্ট, যদিও ডব্লিউবিসিএস এ আজ অব্দি এগুলো আসেনি, এটা ইউপিএসসিতে খুব এসছে। তো ইউপিএসসি, তো এখানে আমরা লিখবো ইম্পর্টেন্ট 12 উপনিষদ। 12টা উপনিষদ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। 12টা উপনিষদ, ঠিক আছে, কি কি। নাম্বার ওয়ান যেটাকে আমরা বলছি আইতেরিয়, AITEREYA। নাম্বার টু হচ্ছে তোমার কৌশিটাকি, KAUSITAKI। এইগুলো কি মিল পাচ্ছ, আইতেরিয় ব্রাহ্মণ অ্যান্ড কৌশিটাকি ব্রাহ্মণ। ঠিক আছে, তার মানে এটাও কি এক্সপ্লেনেশন, উপনিষদ ইজ কাইন্ড অফ এক্সপ্লেনেশন বললাম। নাম্বার থ্রি হচ্ছে তোমার ছান্দোগ্য উপনিষদ, CHANDOGYA, ছান্দোগ্য উপনিষদ। নাম্বার ফোর হচ্ছে কেনা উপনিষদ, কেনা উপনিষদ। নাম্বার ফাইভ হচ্ছে তোমার তাইতেরীয় ব্রাহ্মণ, মনে পড়ছে, তাইতেরীয় উপনিষদ। নাম্বার সিক্স হচ্ছে কাঠো উপনিষদ। নাম্বার সেভেন
এস এস ভিই টি এ এস ভি এ টি এ আর এ, শতভদ্রা উপনিষদ। নাম্বার 8 বৃহদ্রণ্যক উপনিষদ, BRIHADRANAYAKA, বৃহদ্রণ্যক উপনিষদ। নাম্বার 9 হচ্ছে ঈশো উপনিষদ বা ঈশা উপনিষদ। নাম্বার 10 হলো মুন্ডক, MUNDAKA, মুন্ডক উপনিষদ। নাম্বার 11 হলো প্রশ্ন উপনিষদ, PRASNA। অ্যান্ড নাম্বার 12 অ্যান্ড লাস্ট উপনিষদ হচ্ছে মুন্ডক্য উপনিষদ, MUNDUKY। একটা মুন্ডক উপনিষদ, একটা মুন্ডক্য উপনিষদ, মুন্ডক্য উপনিষদ। ঠিক আছে, এই হচ্ছে 12টা উপনিষদ। তো মাথায় পরীক্ষায় ইউপিএসসিতে বহুবার কোশ্চেন দিয়েছে যে এই দুটো উপনিষদ কার সঙ্গে যুক্ত, কোন বেদের সঙ্গে যুক্ত? লেখো ঋগ্বেদ। তাহলে ঋগ্বেদ, সেই জন্য দেখবে ঋগ্বেদের দুটো ব্রাহ্মণ পড়েছি, আইতেরীয় ব্রাহ্মণ অ্যান্ড কৌশিটাকি ব্রাহ্মণ। আচ্ছা, ছান্দোগ্য এবং কেনা এই দুটো কোন বেদের সঙ্গে যুক্ত? তোমরা এবার বুঝতে পারছো, সামবেদের সঙ্গে যুক্ত, সামবেদ। আচ্ছা, এই যে 9 অবধি, দেখো আমি কালার দিয়ে আলাদা করে দিয়েছি, এটাকে বলা হয়, এটা যুক্ত হচ্ছে যজুর্বেদের সঙ্গে। যজুর্বেদ ধরে ধরে ইউপিএসসিতে কোশ্চেন দিয়েছে যে কাঠো উপনিষদ কার পার্ট, এটা হচ্ছে তোমার যজুর্বেদের। অ্যান্ড লাস্ট যে 3টে, এটা হচ্ছে অথর্ববেদ, অথর্ববেদ। ক্লিয়ার? এই হচ্ছে তোমার পুরো সিস্টেমটা। 12টা উপনিষদ কোন বেদের সঙ্গে যুক্ত সেটা তোমাকে পড়তে হবে, পড়তে হবে। এবার দেখো, এবার আমরা যদি কয়েকটা উপনিষদ সম্পর্কে একটু ডিটেলে জানার চেষ্টা করি, তাহলে এমনি তোমার নোটে কিছু লেখা রয়েছে। দেখো, প্রথমত আরেকটা উপনিষদ যে তুমি এই 12টার মধ্যে পড়োনি, সেটা হচ্ছে জাবালা উপনিষদ। কতগুলো উপনিষদ রয়েছে? 108টা, 108টা। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 12টা, বাট এর পরেও কিছু যেগুলো আসে সেগুলো আমাদের কি অনলাইনার হিসাবে লিখে রাখতে হবে। দেখো, জাবালা উপনিষদ, জাবালা উপনিষদ, এই জাবালা উপনিষদ থেকে আমরা কি জানতে পারি? আমরা জানতে পারি তোমার রেফারেন্স অফ 4 স্টেজেস অফ লাইফ, মানে আমাদের জীবনে যে 4টে স্টেজ রয়েছে, কি কি? ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস। এর রেফারেন্স পাচ্ছি জাবালা উপনিষদ, যেটা কিন্তু আমরা এই 12টার মধ্যে পড়িনি। আর কোনটা পড়িনি? মাহু উপনিষদ। দেখো, মাহু উপনিষদ তুমি পড়েছো? পড়নি। তাহলে আর একটা উপনিষদ পেলাম আমি, যেটা ওই 12টার মধ্যে নেই, সেটা হচ্ছে মাহু উপনিষদ। এই মাহু উপনিষদ থেকে আমরা একটা ওয়ার্ড নিয়েছি, সেটাকে বলা হয় বাসুদেব কুটুম্বকম। পরীক্ষায় বহুবার কোশ্চেন দিয়েছে ডব্লিউবিসিএস এ যে বাসুদেব কুটুম্বকম এই ওয়ার্ডটা আমরা কোন উপনিষদ থেকে নিয়েছি? অ্যান্সার, মাহু উপনিষদ থেকে নিয়েছি। এবার আমরা যে 12টা উপনিষদ পড়েছি তার মধ্যে দেখো এটা অলরেডি পড়েছি, মুন্ডক্য উপনিষদ, মুন্ডক্য উপনিষদ। ঠিক আছে, মুন্ডক্য উপনিষদ যেটা, সেখান থেকে আমরা সত্যমেভ জয়তে এই ওয়ার্ডটা নিয়েছি। তাহলে মুন্ডক উপনিষদ থেকে আমরা সত্যমেভ জয়তে নিয়েছি। তাহলে আমরা কিন্তু একটা উপনিষদ সম্পর্কে অলরেডি পড়ে নিলাম যে এই উপনিষদ থেকে আমরা কি নিয়েছি? সত্যমেভ জয়তে, সত্যমেভ জয়তে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার। এবার দেখো, তাহলে আমি এখানে তারপরেও এগুলোর পাশে লিখে দিচ্ছি, লেখো এটা, লেখো সত্যমেভ জয়তে। তাহলে তোমার একটু সুবিধা হবে, SATYA, সত্যমেভ জয়তে, সত্যমেভ জয়তে। ঠিক আছে, নেক্সট আমরা আর এখান থেকে কি পড়তে পারি? আমরা এখান থেকে পড়তে পারি, ধরো এই যে ছান্দোগ্য উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ, এখান থেকে আমরা যেটা জানতে পারছি যে প্রাইমোডিয়াল, দেখো প্রাইমোডিয়াল, প্রাইমোডিয়াল সিলেবাল, SYLLABLE অফ ওম, প্রাইমোডিয়াল সিলেবাল অফ ওম। ওম মানে এই ওম অর্ডের উচ্চারণটা কিরকম হবে, সেই উচ্চারণটা আমরা পাই কিন্তু এই ছান্দোগ্য উপনিষদ থেকে। ঠিক আছে, ছান্দোগ্য উপনিষদ থেকে। আচ্ছা, নেক্সট হচ্ছে কাঠো উপনিষদ,
এই উপনিষদ থেকে আমরা কি জানতে পারি? লেখো ডায়লগ বিটুইন নচিকেতা, NACHIKATA, নচিকেতা and উমা বা জুমা, YAMA, about the transmigration of soul, transmigration of soul, মানে আত্মার যে ট্রান্সমাইগ্রেশন হয়, একটা বডি থেকে আরেকটা বডিতে যায়, এই পুরো কথাটা দুজন এর মধ্যে একটা কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি। দেখো কথাটা এসে কথা থেকে, তাহলে দুজনের কথা, নচিকেতা এবং জুমার কথা, যেখানে আমরা ট্রান্সমাইগ্রেশন নিয়ে একটা আলোচনা পেয়েছি, তার পুরো ব্যাপারটা রয়েছে কোথায়? আমার এই কাঠ উপনিষদ বা কথা উপনিষদে। ক্লিয়ার? দেখো বৃহদ্রক উপনিষদ, এখান থেকে আমরা কি জানতে পারি? এখান থেকে আমরা জানতে পারি, দেখো আইডিয়া অফ রিবার্থ, পুনর্জন্ম, আইডিয়া অফ রিবার্থ, এটাকে আমরা জানতে পারি এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, এই বৃহদ্রণ্যক উপনিষদ থেকে আমরা আর কি জানতে পারি? আমরা জানতে পারি তমসো মা জ্যোতির্গময়া, এই ওয়ার্ডটা আমরা নিয়েছি বৃহদ্রণ্যক উপনিষদ থেকে। তো লেখো এছাড়া আর কি রয়েছে আমার কাছে? তমসো মা, TO বা TA, তামসা, MOSO, তমসো মা জ্যোতির্গময়, JYOTIRGAMAYA, তমসো মা জ্যোতির্গময়া। এটাও আমরা নিয়েছি কিন্তু এই বৃহদ্রণ্যক উপনিষদ থেকে। ঠিক আছে? আচ্ছা, এটাকে তুমি একটু লিখে রাখতে পারো যে এই বৃহদ্রণ্যক উপনিষদ, ঠিক আছে, এটাকে বলা হয় আর্লিয়েস্ট উপনিষদ, EARLIEST, আর্লিয়েস্ট উপনিষদ। আচ্ছা, এই মুন্ডক উপনিষদ, এটাকে বলা হয় স্মলেস্ট উপনিষদ, মানে সব থেকে ছোট উপনিষদ হচ্ছে এটাকে বলা হয় আর্লিয়েস্ট, এটাকে স্মলেস্ট। ক্লিয়ার? বেশ, এইটুকু আমাদের মোটামুটি যদি আমরা পড়ে নিই, তাহলে হয়তো আমাদের অনেকটাই মেন্সের জন্য রেডি হয়ে যাবে। এগুলো আজ অব্দি কোনোটাই মেন্সে আসেনি, বাট এই সবগুলোই যেগুলো লিখিয়ে দিলাম সবগুলোই ইউপিএসসিতে এসছে। ঠিক আছে? সেখান থেকে আমরা পুরো জিনিসটাকে রিমডিফাই করলাম। এগুলো কিন্তু পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার? আচ্ছা, আরো কটা অনলাইনের একটু লিখে নাও। এই অনলাইনের গুলো হয়ে গেলে আমরা ক্লাসটাকে এন্ড করে দেব, অলমোস্ট শেষের পথে, শেষ করে দেওয়া যেতে পারে। লেখো ইম্পর্টেন্ট ইনফো, জাস্ট আরো কয়েকটা ইনফরমেশন একটু লিখে নাও। নাম্বার 1 লেখো Vedic literature is known as Shruti. Vedic literature is known as Shruti, SHRUTI. শুনে মনে রাখা হতো, তাই বেদিক লিটারেচারকে আমরা মেইনলি শ্রুতি বলে থাকি। আচ্ছা, এই যে দ্য ওয়ার্ড বেদাস, এই ওয়ার্ডের মিনিং কি? বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। এই ওয়ার্ডটা এসছে কোথা থেকে আগে সেটা লিখে রাখো, তারপর মিনিংটা লিখো। এই বেদাস কেম ফ্রম বা কাম ফ্রম দ্য ওয়ার্ড VID, ভিদ থেকে এসছে বেদাস। আর এই ভিদ কথাটার মিনিং কি? নলেজ। এই ভিদ কথার অর্থ কি? নলেজ। এই ভিদ কথার অর্থ হচ্ছে নলেজ। এটাও বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে। ঠিক আছে? আচ্ছা দেখো,
আমাদের যে 4 স্টেজ, আমি কিন্তু সেটা লিখিয়ে দেইনি। 4 স্টেজ অফ লাইফ কি কি আছে গো? 4 স্টেজ। নাম্বার 1 ব্রাহ্মণ, ব্রাহ্মণ ব্রাহ্মণ কেন বলছি, ব্রহ্মচর্য, মাই মিস্টেক। BRAHMACHARYA, যাকে বলা হয় স্টুডেন্ট লাইফ। নাম্বার 2 হচ্ছে গার্হস্থ্য, GARHASTYA, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, VANPRASTHA, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে সন্ন্যাস, SANYAS। তাহলে ফরেস্ট লাইফ হচ্ছে সন্ন্যাস, ঠিক আছে। আচ্ছা লেখো নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে ইন ঋগ্বেদ, ইন ঋগ্বেদ, ইন ঋগ্বেদ the first hayam, in Rigbed the first hayam of a mandal, first hayam of the mandal is often addressed to Agni, and his name is the first word, and his name is the first word of the Rigved. তার মানে তুমি বলো এই ঋগ্বেদের প্রথম ওয়ার্ড ইউপিএসসির কোশ্চেন, ঋগ্বেদ শুরুই হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে, সেটা হচ্ছে অগ্নি। ঋগ্বেদ দ্য ফার্স্ট হায়াম, প্রথম যে শ্লোক, অফ দ্য ফার্স্ট মন্ডল ইজ অফেন অ্যাড্রেস টু অগ্নি, অগ্নিকে বলে, অগ্নিকে উৎসর্গ করে প্রথম হায়াম লেখা হয়েছে, এবং অগ্নি ইজ দ্য ফার্স্ট ওয়ার্ড অফ ঋগ্বেদ, ঠিক আছে। আচ্ছা লেখো animals mentioned in Rigved, animal mentioned in Rigved কি হবে অ্যান্সার? কাউ, গোট, হর্স, বাফেলো। এই চারটে অ্যানিমেলের উল্লেখ বহুবার পাওয়া গেছে ঋগ্বেদে, ঠিক আছে। আচ্ছা লাস্ট লিখে রাখো, লাস্ট পয়েন্ট লেখো স্ট্যাটাস অফ ওম্যান, স্ট্যাটাস অফ ওম্যান ইন Vedic period, স্ট্যাটাস অফ ওম্যান ইন ভেদিক পিরিয়ড, মানে বেদিক পিরিয়ডে ওম্যানদের, আচ্ছা বেদিক তো পিরিয়ডতে ভালো ছিল, একটা কাজ করো ল্যাটার ভেদিক করে দাও, ল্যাটার ভেদিক পিরিয়ড, ল্যাটার ভেদিক পিরিয়ড। নাম্বার 1 আচ্ছা ল্যাটার বেদিক পিরিয়ডে কিন্তু, আচ্ছা আমি এমনি একটা তুলনামূলক আলোচনা করছি, ভেদিক পিরিয়ড এবং ল্যাটার বেদিক পিরিয়ডের মধ্যে ওম্যানদের কিন্তু স্ট্যাটাসের বহুত ভ্যারিয়েশন তৈরি হয়। এই ল্যাটার বেদিক পিরিয়ডে কিন্তু ওম্যানরা পড়াশোনা করার খুব একটা সুযোগ পেত না, তাদের সোশ্যাল অবস্থানটা কিন্তু খুব বেশি ভালো ছিল না, তারা সভা সমিতিতে অংশগ্রহণ করতে পারতো না, ঠিক আছে। তারা কিন্তু তোমার বলতে পারো যে কমপ্লিট ফ্রিডম পেতো না আর কি, ঠিক আছে। এবং তাদের অনেক অংশে পুরুষ শাসিত সমাজ দ্বারা নিষ্পেষিত করে রাখা হতো, ঠিক আছে। তো আমি স্ট্যাটাস অফ ওমেন অ্যাকচুয়ালি একটু ভুলই বললাম, বেদিকে লিখে রাখলে সুবিধা হবে, ঠিক আছে, ল্যাটার না, বেদিকে করো, তাহলে তার উল্টোটা হবে ল্যাটার বেদিকে, আমার সেইভাবেই করা রয়েছে। লেখো দে ওয়ার অ্যালাউড টু স্টাডি, তাদের পড়াশোনা করার পারমিশন দেওয়া হতো।
নাম্বার 2, দে হোল্ড গুড পজিশন ইন সোসাইটি। সোসাইটি দ্বারা কিন্তু তারা ভালো পজিশন হোল্ড করতো। 3, দে ক্যান অ্যাটেন্ড the Sabha and Samiti. They can attend the Sabha and Samiti. They did not practice Purdha system. মানে পর্দা প্রথার আড়ালে তারা থাকতো না, মানে পর্দার আড়ালে থাকতো না, তারা ওপেন ছিল, ফ্রি ছিল। they enjoyed complete freedom and treated as অর্ধাঙ্গিনী, ARDHANGINI। মানে তারা পুরুষের অর্ধ অঙ্গ, বলি না, ওয়াইফ হচ্ছে আমাদের হাফ, বেটার হাফ বলা হয় না, অর্ধাঙ্গিনী। লাস্ট পয়েন্ট, দে এনজয়েড the freedom in selecting their mates। মানে তারা তাদের পছন্দ মতো হাজবেন্ডও চুজ করার সুযোগ পেত। আর এই পুরো সিনারিওটা উল্টে যায় ল্যাটার বেদিক পিরিয়ডে, তাহলে দেখো এই হচ্ছে আমার পুরো বেদিক সিভিলাইজেশন, যেটাকে আমরা পুরো একটা ক্লাসে কমপ্লিট করে দিলাম। সেকেন্ড পার্টটাকে জেনারেলি 3টে পার্টে হয়, বাট আমরা 2টো পার্টেই কমপ্লিট করলাম একটা বড় ক্লাসের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে রেকর্ডিংসটা অফ করে দিচ্ছি।